বন্ধুরা তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাথ লাইভ ক্লাসে। ঠিক আছে, 10 মিনিটস স্কুলের আজকের এই পার্টে আমরা দেখব হচ্ছে সঞ্চারপদ সম্পর্কে। এইচএসসির অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে সঞ্চারপদ, যেটা তোমাদের বইয়ের চ্যাপ্টার হচ্ছে 3.4। তো আমরা আজকে দেখব হচ্ছে সঞ্চারপদের বেসিক সম্পর্কে, কাকে সঞ্চারপদ বলে, সঞ্চারপদের ইনস আউটস এবং এর রিলেটেড সূত্রগুলো। তো আমরা কিন্তু অলরেডি চ্যাপ্টার 3 এর 3টা চ্যাপ্টার পড়ে ফেলেছি। লাস্ট যে লাইভ ক্লাস ছিল লাস্ট বুধবার, সেই লাইভ ক্লাসে আমরা শিখেছিলাম 2টা পার্ট। প্রথমে ছিল হচ্ছে স্থানাঙ্ক রিলেটেড কথাবার্তাগুলো। আমরা কয় ধরনের স্থানাঙ্ক শিখেছি? 2 ধরনের, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। সেকেন্ড যে লাইভ ক্লাস ছিল সেখানে আমরা শিখেছি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সম্পর্কে। আচ্ছা, থার্ড যে লাইভ ক্লাস আজকে আমরা নিলাম, সেখানে আমরা কি শিখেছি? সেখানে আমরা শিখেছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে। শুধু কি ত্রিভুজের ক্ষেত্রফল? না না, সব প্রকারের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে। তো বন্ধুরা, ফার্স্টে আমরা আজকে একটু জেনে নেওয়ার ট্রাই করতেছি তোমরা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটা করতেছো। কেউ হয়তো যশোর থেকে, কেউ হয়তো রংপুর থেকে, কেউ হয়তো ঢাকা থেকে। যে যেখান থেকে অ্যান্সার করছো, আমাদের লাইভ ক্লাসটিকে উপভোগ করছো, দেখছো, শিখছো, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আসছো, কে কোন কলেজে পড়তেছো। কাইন্ডলি অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করো এবং আমরা আস্তে আস্তে ইনারে চলে যাই লাইভ ক্লাসটি, যেটি কিনা সঞ্চারপদ সম্পর্কে। তো শুরুতেই কয়েকজন বন্ধুর কমেন্ট একটু পড়ে নেই। আচ্ছা, হ্যাঁ, সাদিয়া মমিন, মিথিয়া, মোস্তাফিজুর রহমান, শান্ত, সাইদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজা সিটি কলেজ থেকে এহসানুর রহমান, থ্যাংক ইউ। মোস্তাফিজুর রহমান, অনেকেই কমেন্ট করছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তো দেখো, আমরা আজকে শিখবো হচ্ছে সঞ্চারপদ সম্পর্কে। আচ্ছা, সঞ্চারপদ বেসিক্যালি আসলে কি? বিন্দুর চলমান গতিপথই হচ্ছে আসলে এক ধরনের সঞ্চারপদ। সে দেখো, আমরা একটি সরল রেখা পাই। আমরা একটি সরল রেখা বলতে আসলে কি বুঝি? অনেকগুলা বিন্দু জাস্ট পরপর যদি বসে, যেমন এখানে অনেকগুলা বিন্দু যদি পরপর ঘনভাবে বসে, তখনই কিন্তু একটা সরল রেখা হয়ে যায়। তো বিন্দুর চলমান গতিপথকে আসলে কি বলা হয়? সঞ্চারপথ। সঞ্চারপথ আসলে কোনো একটি কমন বিন্দুর আন্ডারে বাকি সবকিছুকে নির্দেশ করে। বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র সঞ্চারপথই দেখবো না, আমরা সরল রেখার একেবারে বেসিক এবং কোর কিছু সূত্র সম্পর্কেও কিন্তু জানবো। আচ্ছা, তো দেখো, আমরা শুরু করি সঞ্চারপথ। তো সঞ্চারপথ পড়ানোর আগে তোমাদেরকে কয়েকটা জিনিস সম্পর্কে খুবই ভালো আইডিয়া থাকা লাগবে। সেই জিনিসগুলো একটু দেখো। আমরা অলরেডি আমাদের যে ফার্স্ট লাইভ ক্লাস ছিল, যেটি একেবারে প্রথম পার্টে, যেখানে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক বর্ণনা হয়েছিল, সেখানে কিন্তু জানি আমাদের টোটাল কয়টা স্থানাঙ্ক, আমাদের কয় ভাবে স্থানাঙ্ক আমরা শিখেছি? 2 ভাবে, কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। এবং মনে রাখা লাগবে অবশ্যই আমাদের এখনকার যে এডুকেশন সিস্টেমে, সেখানে কার্তেশীয় স্থানাঙ্কটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেটার গুরুত্ব বেশি। তো আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখো, মৌলিক যে বিষয়গুলো এখানে আছে, তোমরা এই পার্টটা খুবই ভালো করে শেখার এবং বুঝার চেষ্টা করো। ধরো আমি একটি গ্রাফ নিলাম, যে গ্রাফের এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু। গ্রাফের জন্য এটি এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। এবং বন্ধুরা খেয়াল করো, লাস্ট ক্লাসে আমরা জেনেছি প্রথম কোয়াড্রেন্টে সব হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে দুইটাই নেগেটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এই পার্টগুলো কিন্তু আমরা জানি। এবার আমরা আরো কিছু বেসিক জিনিস সম্পর্কে এখান থেকে জানবো। যেমন ধরো, যদি তোমাকে বলে এক্স অক্ষের সমীকরণ কি, এক্স এর আরেকটা নাম কি? এক্স অক্ষের আরেকটা নাম কিন্তু হচ্ছে ভুজ। এক্স অক্ষের একটা নাম কি? এক্স এর আরেকটা, এক্স যে স্থানাঙ্ক, সেই সিস্টেমটার নাম আসলে কিন্তু ভুজ। ওয়াই এর নামটা তোমরা যারা আমাদের ক্লাসে জয়েন করেছো অলরেডি, তোমরা জানিয়ে দাও কমেন্টে ওয়াই অক্ষের ওয়াই এর যে স্থানাঙ্কটা সেটাকে কি বলে। এক্স কে যদি ভুজ বলে, ওয়াই কে কি বলে? আমি লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম, তোমরা আমাকে জানাও ওয়াই এর স্থানাঙ্ককে আসলে কি বলা হয়। দেখো, তাহলে এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতে, এক্স অক্ষের যে যতগুলো বিন্দু আছে সবগুলা বিন্দুতে কিন্তু ভাইয়া ওয়াই এর মানটা 0। তাহলে তোমাকে মনে রাখা লাগবে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে
y ইকুয়াল টু 0। x অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু 0। আচ্ছা y অক্ষের সমীকরণ কি y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। তো বন্ধুরা তোমরা যারা কমেন্ট করেছো এই কমেন্টগুলো একটু পড়ে নেই। মেহেদি হাসান, কোটি, শান্ত, কোটি, হাবিবুল্লাহ, হাসিব, আয়মান, গালিব, ট্রুথফুল বয়, মানিক, সবাই লিখেছে কোটি। কোটি কোটি মানুষ অ্যান্সার দিয়েছে কোটি। ঠিক আছে, হ্যাঁ তোমাদের অ্যান্সারটি শুদ্ধ। আসলে ওয়াই অক্ষের মানে ওয়াই এর স্থানাঙ্কের আরেকটা নাম হচ্ছে কিন্তু কোটি। তো তোমাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে। আচ্ছা এবার খেয়াল করো, এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর স্থানাঙ্ক 0, এই কারণে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এবং y অক্ষের প্রত্যেকটা বিন্দুতে x এর মান কিন্তু 0, এর জন্য y অক্ষের সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু 0। এই পার্টটুকুন কিন্তু আমরা আগের ক্লাসে একবার শিখেছি। তো এখানে আমাদের নতুন যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা x এবং y অক্ষের লম্ব এবং সমান্তরাল রেখার সমীকরণগুলো শিখব। সবাই একটু খেয়াল করো। আচ্ছা দেখো একটু এখানে x অক্ষ, তাহলে x অক্ষের উপর যদি আমরা একটি লম্ব টানি, এরকম চিন্তা করো x অক্ষের উপর রেখাটি হচ্ছে লম্ব, এটি যদি x অক্ষ হয় x অক্ষের উপর লম্ব, তার মানে কিন্তু দুটি জিনিস ইন্ডিকেট করে। সবাই একটু ভালো করে খেয়াল করো, x অক্ষের উপর যে লম্ব সে কিন্তু আবার y অক্ষের কি সমান্তরাল। x অক্ষের উপর যে লম্ব সে y অক্ষের সমান্তরাল। তাহলে এভাবে বলা যায় x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল এরকম রেখার সমীকরণ কি হবে? সে এটাকে আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু a। এই পয়েন্টটা যদি আমার a0 হয় তাহলে এই রেখাটার সমীকরণ কিন্তু আসলে x ইকুয়াল টু a। মনে রাখবা বন্ধুরা, এই পয়েন্টটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a। এবার ধরো y অক্ষের উপর যদি এই রেখাটা লম্ব হয়, y অক্ষের উপর আমার এই রেখাটা, আমি নাম দিই এটাকে, সে এটার নাম হচ্ছে mn, আগেরটার নাম ছিল হচ্ছে pq। তাহলে খেয়াল করো বন্ধুরা, y অক্ষের উপর আমার এই mn রেখা কিন্তু লম্ব, এবং খুব ভালো করে দেখো যে y অক্ষের উপর লম্ব সে কিন্তু অটোমেটিক্যালি কি x অক্ষের জন্য সমান্তরাল। এটা যদি y অক্ষ হয় তাহলে y অক্ষের উপর যে লম্ব হবে এটা যদি y অক্ষ হয়, y অক্ষের উপর যে লম্ব হবে সে কিন্তু অটোমেটিক্যালি x অক্ষের সমান্তরাল হবে। তো দেখো আমরা যদি এই বিন্দুটিকে 0 এবং b বলি, বন্ধুরা খুব ভালো করে দেখো, আমরা যদি এই বিন্দুটিকে 0b বলি তাহলে তোমরা একটু জানাও তো দেখি, তোমরা একটু সবাই কমেন্টে লেখো দেখি এখানে আমাদের এই x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা কি। ভালো করে দেখো, x অক্ষের সমান্তরাল যে mn রেখাটি অথবা y অক্ষের উপর লম্ব, x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর যে লম্ব mn রেখাটার সমীকরণটা তোমরা সবাই লিখে দেখাও দেখি। সবাই আমরা একটু কমেন্ট সেকশনে যাচ্ছি এখানে। হ্যাঁ, তো খেয়াল করো এখানে অনেকে লিখছে হ্যাঁ y ইকুয়াল টু b, ট্রুথফুল মানিক y ইকুয়াল টু b। আচ্ছা y ইকুয়াল টু b অনেকে জানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, দেখো এখানে এই x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা হচ্ছে আসলে y ইকুয়াল টু b। এবং তোমরা কিন্তু অলমোস্ট সবাই এই পার্টগুলো ধরতে পারছো, যেটা খুবই একটা আশাব্যঞ্জক কথা। ওকে, তো আমরা চলে যাই আমাদের এই লাইভ ক্লাসের পরের সেগমেন্টে। আচ্ছা, তো খেয়াল করো সঞ্চার পথ হচ্ছে বিন্দুর চলমান গতিপথ। তো আমরা এবার যে পার্টটা দেখব, তো নতুন যে সেগমেন্ট সেই পার্টটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের লাইভ ক্লাসটিকে শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছিয়ে দাও।
বেশি মানুষ মিলে যদি একসাথে কম্বাইনলি ক্লাস করতে পারো, তোমরাও কিন্তু পরবর্তীতে তোমাদের ফ্রেন্ডদের সাথে প্রবলেমগুলো ডিসকাস করতে পারবে। এবং দেখো আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু শুধু ক্লাস করি না, এমন না যে শুধু আমিই পড়াচ্ছি, তোমরাও কিন্তু ক্লাসে পার্টিসিপেট করতেছো তোমাদের কমেন্টের মাধ্যমে। এবং আমরা কিন্তু দেখো একটা ম্যাথ ভাইয়া করালে তোমরাও কিন্তু অনেকগুলো ম্যাথ করতে পারতেছো, কারণ সাথে সাথে আমরা আরেকটা ম্যাথ তোমাদের জন্য দেই। তো সুতরাং এখানে কিন্তু একটা ইন্টারেক্টিভ ক্লাস হয়, তোমরা অবশ্যই ক্লাসে কমেন্ট এবং শেয়ার করবা, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি পরের পার্টে। দেখো এখানে আমরা সঞ্চার পথের একটা ছোট্ট ম্যাথ করি। আচ্ছা, সঞ্চার পথের যে ছোট্ট ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে আমরা দুটি বিন্দু ধরে নিই। সে এ বিন্দু হচ্ছে, এটা একটা ম্যাথ, এ বিন্দু হচ্ছে 2 3 এবং বি বিন্দু হচ্ছে সে 4 6। এ এর স্থানাঙ্ক 2 3, বি এর স্থানাঙ্ক হচ্ছে 4 6। তো বন্ধুরা এখান থেকে যে ম্যাথটা তোমাকে বের করা লাগবে সেটা হচ্ছে যে আমি ম্যাথটা আগে লিখি। a 2 3, b হচ্ছে 4 6। সঞ্চার পথের যে কোনো বিন্দু হতে PA is to PB equal to 2:3। খেয়াল করো বন্ধুরা, সঞ্চার পথের যে কোনো বিন্দু হতে প্রশ্নের মধ্যে তোমাকে দেয়া আছে PA is to PB equal to 2:3। তোমাকে বের করতে বলবে যে সমীকরণটি কত। তো ফার্স্টে বন্ধুরা আমি অঙ্কটা আগে তোমাদেরকে বোঝাই। খেয়াল করো, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই টপিকসগুলো বা সাবজেক্টগুলো যখন আমরা পড়ি, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসগুলোকে খুব ভালো মতো বোঝা এবং আমার মতো অনেকটা দেখতে পাওয়া। তো দেখো আমরা যখনই কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক আর ম্যাথের হোক না কেন, সেটাকে যদি ঠিক মতো দেখতে পাই, বুঝতে পারি, আমাদের হৃদয়ে যদি সেটা আসে, তাহলে কিন্তু সেটা করা আমার জন্য সহজ হয়। তো খেয়াল করো এই প্রবলেমটাকে আসলে আমরা কিভাবে দেখি। সে 2 3 এবং 4 6 দুটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বলেছে সঞ্চার পথের যে কোনো বিন্দু হতে এদের অনুপাত হচ্ছে এরকম, সমীকরণটা তোমাকে বের করতে হবে। তো সমীকরণটা বের করার জন্য যেটা লাগে, খেয়াল করো এখানে ধরো আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, বিন্দুটা হচ্ছে x এবং y। খেয়াল রাখবা বন্ধুরা, এইখানে এই সঞ্চার পথের চ্যাপ্টারে যখনই সঞ্চার পথ টাইপের কোনো একটা কিছু তোমাকে বলা থাকবে যেখানে বিন্দুটা দেয়া থাকবে না, আমরা অবভিয়াসলি সেটাকে ধরে নিব হচ্ছে p বিন্দু, এবং সেটি হবে কত, x এবং y। তো খেয়াল করো, ধরে নাও b বিন্দুটা এখানে এবং c বিন্দুটা এখানে, লেখাটা অনেকটা এরকম। এবং দেখো খেয়াল করো সবাই একটু দেখো, PA is to PB হলো 2:3। তাহলে এখানে এই বিন্দুটাকে আমরা দিলাম সে A বিন্দু, এটাকে দিলাম B বিন্দু। A এর স্থানাঙ্ক 2 3, B এর স্থানাঙ্ক হচ্ছে 4 6। তো বন্ধুরা খেয়াল করো, দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, অনেকটা। খেয়াল করো আমি এখানে PA টা ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য তোমাকে, যেহেতু আমার PA অনুপাতটা হচ্ছে 2, এটি ছোট, এবং PB অনুপাতটা হচ্ছে একটু বড় করে আঁকা, যেটি হচ্ছে 3 এর জন্য। তো বেসিক্যালি খেয়াল করো এখানে কিন্তু তোমাকে অলরেডি বলা আছে প্রশ্নে PA is to PB equal to 2:3। তো দেখো সমীকরণ যদি এখান থেকে আমাদেরকে বের করতে হয় যে সঞ্চার পথের সমীকরণটি কি রকম হবে, দেখো সেক্ষেত্রে আমাদের কারণীয় কি। তো দেখো PA is to PB equal to 2:3। আচ্ছা তোমরা কি জানো এরকম অনুপাত দেয়া থাকলে সেটি কি মিন করে? আমরা ছোটবেলা সম্ভবত 7 কি 8 এ যখন ছিলাম তখন এই সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম যে অনুপাত আসলে ভগ্নাংশ ইন্ডিকেট করে। সে x is to y মানে হচ্ছে x by y, যে যদি এরকম দেয়া থাকে x is to y, তার মিনিং আসলে কি, x by y। আচ্ছা তো খেয়াল করো এখানে PA is to PB আসলে কি মিন করে, PA is to PB আসলে মিন করে এরকম, PA divided by PB equal to 2 divided by 3। PA is to PB আসলে মিন করে PA by PB হচ্ছে 2 by কি 3। সবাই কি বুঝতে পারতেছো ব্যাপারটা? 2 by 3। এবার দেখো আমরা উভয় পক্ষ কি স্কয়ার করি উপরে নিচে, তাহলে PA স্কয়ার ডিভাইডেড বাই PB স্কয়ার, এই পাশে দাঁড়ায় 4 divided by 9। PA স্কয়ার বাই PB স্কয়ার হচ্ছে 4 by 9। এবার খেয়াল করো আমরা এটা কিভাবে লিখতে পারি, 9 into PA স্কয়ার equal to 4 into PB স্কয়ার। পক্ষান্তর জাস্ট 9 যাবে এর সাথে
আর পিবি স্কয়ার যাবে 4 এর সাথে। নেক্সট যে পার্ট সেটি হচ্ছে আমরা পি স্কয়ার এবং পিবি স্কয়ার লেন্থটা কিন্তু বের করতে পারি। পি স্কয়ার যেমন এখানে যদি আমরা পি স্কয়ারটা বের করি, পি স্কয়ারটা দাঁড়াবে এরকম x - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু এই পাশে দাঁড়াবে 4 ইনটু x - 4 হোল স্কয়ার প্লাস y - 6 এর হোল স্কয়ার। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি আমাদের যে সমীকরণটা দরকার ছিল সেটাতে পৌঁছে গেছি। তোমরা এটাকে ভেঙে চুরে অনেক কিছু এদিক সেদিক করে একপাশে আনতে পারো, সেটা তোমাদের কাছে, বাট এটাই কিন্তু আমাদের সেই আলোচ্য ম্যাথের ফাইনাল ইকুয়েশন। ওকে, আচ্ছা, তো দেখো সঞ্চারপথের ম্যাথ আসলে বেসিক্যালি এতটা কঠিন না, তোমাকে অলরেডি বলা থাকবে। এবং খেয়াল করো, যে কোনো একটা পার্টিকুলার ম্যাথ করার জন্য তোমার কাছে কিন্তু আসলে তিনটা জিনিস থাকে, তিনটা উপায়। তুমি নিজে হচ্ছ শিকারী, তুমি নিজে কি শিকারী, যে শিকার করে, কি শিকার করে, ম্যাথ শিকার করে। এবং তোমার কাছে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে তোমার তীর ধনুক, যেটা দিয়ে তুমি শিকার করবা। আর ম্যাথগুলা হচ্ছে তোমার শিকার, যাদেরকে তুমি করবা। তো খেয়াল রাখো, আমরা কিন্তু অলরেডি 3.1, 3.2, 3.3 তে তিনটা পার্ট শিখে ফেলছি। স্থানাঙ্ক অবস্থা সম্পর্কে আমরা জানি, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আমরা অন্তর্বিভক্তিকরণ বহির্বিভক্তকরণ সূত্র সম্পর্কে জানি। তো আমরা কিন্তু অলমোস্ট রেডি আসলে সরল রেখা করার জন্য। এবং সঞ্চার পথটা হচ্ছে আসলে সরল রেখা করার জন্য আগের যে ভূমিকা সেই পার্টটা। এবং আমরা হয়তো আজকের ক্লাসে অল্প অল্প সরল রেখা করাও শুরু করে দিব। তো দেখো তোমাদের ম্যাথটা কারো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও। বাই দ্য মিন টাইম আমরা একটু জেনে নিই আমাদের কোন বন্ধুরা আমাদের সাথে অ্যাড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, জর্জ, সিফাত, হাবিবুল্লাহ, আচ্ছা, এরপর হচ্ছে তন্ময় ভাই। লাস্টের কোয়েশ্চেনটার অ্যান্সার দেই না, অ্যান্সার দিচ্ছি রে ভাই, ঠিক আছে। হৃদয়, অনেকেই এখানে অ্যান্সার করেছে। হ্যালো এভরিওয়ান, আইমান, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। ওকে, আচ্ছা, যাক, কারো কোনো সমস্যা নেই, অনেকে লিখছে সমস্যা নাই, থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা হয়েও থাকে তোমরা অবশ্যই লিখে জানাও। তো দেখো, আমরা আসলে সবসময় সার্চ করি যে তোমরা কোন জিনিসটা সম্পর্কে ক্লাসে বেশি জানতে চাও, এবং আমি দেখলাম অনেকেই একটা সুন্দর টপিক সম্পর্কে লিখেছে, সেটা হচ্ছে প্রতিবিম্ব বিন্দু। আমরা কি প্রতিবিম্বের সাথে পরিচিত? প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব আসলে হচ্ছে আমাদের ইমেজ। ধরুন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, হ্যাঁ, আয়নার ওই পাশ থেকে হয়তো একটা সুন্দর বা বিদঘুটে একটা ভয়ানক টাইপের মানুষ দাঁড়িয়ে থাকে, তার মানে কি সেই মানুষটা আসলে তোমার কিন্তু বিম্ব। তো চিন্তা করো ভাই, এই কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দুর কিন্তু বিম্ব বের করা যায়। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই টাইপের যে ম্যাথগুলা সেগুলা আমাদের দেখা যায় যে নর্মালি অ্যাডমিশন টেস্টে বেশি আসে। তো আমি আজকে তোমাদেরকে এখন যে টপিকসটা পড়াবো সেটা আসলে প্রতিবিম্ব বিন্দু নিয়ে। অনেক রিকোয়েস্ট এসেছে, যে অনেক বন্ধুরা বলেছে যে আমরা একটু প্রতিবিম্ব সম্পর্কে জানতে চাচ্ছি। তো দেখি প্রতিবিম্ব আমরা কতটুকু শিখতে পারি। এবং মনে রেখো, প্রতিবিম্ব খুবই সোজা একটি টপিকস। তোমরা যারা মাত্র জয়েন করেছো, তোমরা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, শেয়ার করার মাধ্যমে জানাও যে আমরা এখানে প্রতিবিম্ব শিখতেছি। প্রতিবিম্ব কিন্তু আমার মনে হয় যতটুকু প্রতিবিম্ব টপিকসটা মেবি তোমাদের ইন্টারের সিলেবাসে আসলে নাই। তো তাও আমরা এই বিন্দুটা তোমাদের অনুরোধ রাখার জন্য শেখার চেষ্টা করতেছি। তো আসো শিখে নেই। টাইটেল দাও প্রতিবিম্ব। আচ্ছা, তো দেখো প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব শেখার জন্য আমরা আসলে ফার্স্টে একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। ধরো দেখো এখানে জিনিসটা কেমন দাঁড়ায়। ধরো মাঝখানে একটা আয়না, এটা হচ্ছে একটা আয়না। আয়নাতে আমরা কি করি? আয়নাতে আমরা আমাদের চেহারা দেখি, যে আমরা কতটুকু কালো, ধলা, সাদা, যেমনটা আমরা আয়নাতে দেখি। তো আয়নার সামনে এখানে একটা মানুষ দাঁড়ানো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আয়নার সামনে এখানে একটা মানুষ দাঁড়ানো, এবং এই মানুষটা ধরে নাও যে সে তোমার যে সো কল্ড আয়না থেকে 2 মিটার দূরে আছে। আয়না থেকে কতটুকু দূরে আছে? 2 মিটার দূরে আছে। বন্ধুরা, ঢাকা ভার্সিটিতে সম্ভবত একটা কোয়েশ্চেন এসেছিল যে তুমি তোমার আয়না থেকে তুমি 2 মিটার দূরে অবস্থিত, তোমার থেকে তোমার বিম্বের দূরত্ব কত? তোমাকে বের করতে পারবে? তো তোমরা বের করো দেখি সবার জন্য ফার্স্টে এই কোয়েশ্চেনটা একটা, যে তোমার থেকে, তুমি যখন আয়না থেকে 2 মিটার দূরে থাকো এবং তোমার থেকে তোমার বিম্বের দূরত্বটা কত হবে? একটা কাজ কিন্তু করতে পারো, তোমাদের বাসায় আয়না থাকলে কাছে গিয়ে দেখবা, তুমি আয়নার কাছে গেলে বিম্বও কিন্তু কাছে আসে।
তুমি আয়না থেকে দূরে সরে গেলে বিম্বও কিন্তু দূরে সরে যায়। তো তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে, যে এখানে তুমি যখন আয়না থেকে 2 মিটার দূরে, তখন তোমার থেকে তোমার যে বিম্ব, ঠিক আছে, যে এখানে একই পাশে আছে, তোমার থেকে তোমার বিম্বের দূরত্ব আসলে কত। দেখি কয়জন পারে এখানে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছে 4 মিটার। সজীব সরকার 4 মিটার, হাসান মাহমুদ 4 মিটার, সালেহিন রোহান, আচ্ছা অনেকে অ্যান্সার করেছে 4 মিটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, থ্যাংক ইউ। ইরফান রিজা 4 মিটার, সবার অ্যান্সারই কারেক্ট। আসলে 4 মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিভাবে 4 মিটার? আয়না থেকে আমি হচ্ছি বস্তু যখন 2 মিটার দূরে, আয়না থেকে যে বিম্ব, সেই বিম্বটাও হচ্ছে আসলে 2 মিটার দূরে। তাহলে টোটাল ডিসটেন্সটা আসলে কয় মিটার বলো? টোটাল ডিসটেন্সটা আসলে 4 মিটার। তো এই ছিল হচ্ছে বিম্ব সম্পর্কে প্রাথমিক ধারণা। তো তোমরা বলবা যে এটা তো ফিজিক্সের পড়া, আমরা ম্যাথে কিভাবে এটাকে রিলেট করব? সবাই দেখে নাও স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে এটাকে রিলেট করে, কিভাবে স্থানাঙ্কের মাধ্যমে বিম্বকে প্রকাশ করে। বন্ধুরা খুবই সোজা একটা টপিকস, আমি চাচ্ছি তোমাদের ফুল কনসেন্ট্রেশন, এবং তোমরা অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করো এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে যে তোমরা আসলে এখানে ক্লাস করতেছো। আচ্ছা যাক, তো দেখো বস্তু এবং বিম্ব সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম। এবার যে পার্টটা আসলে আমরা দেখব সেটা হচ্ছে অক্ষে স্থানাঙ্কে বিম্ব আসলে কিভাবে বের করে। একটু দেখো, খুব ভালো করে খেয়াল করো, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো বন্ধুরা এখানে তোমাকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখা লাগবে, বিম্ব বের করা হয় হচ্ছে অনেক কিছুর সাপেক্ষে। প্রথমে আমরা শিখবো হচ্ছে অক্ষের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? অক্ষের সাপেক্ষে। অক্ষ কয়টা? 2টা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তোমরা বলো আমরা একটা বিন্দু নিয়ে নেই, একটা বিন্দু বলো। ও বললো -1 4। আচ্ছা, তো ওর জন্য আমরা আজনানের জন্য একটা বিন্দু নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে -1 4। তো বন্ধুরা আমরা এই -1 4 বিন্দুটার জন্য বিম্ব বের করব। -1 4টা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, সেই বিম্বটা এখানে ধরে নিই আমরা এখানে। তাহলে এর জন্য আমরা কি বের করব? বিম্ব বের করব। একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে -1 4। তাহলে এর এই বিন্দুটার জন্য এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব, কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব। আরেকটা বের করব ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব। বন্ধুরা খুব ভালো করে দেখো, এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব, ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব। তো প্রথমে খেয়াল করো ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব, এটা হচ্ছে -1 4 আমার সো কল্ড বিন্দুটা। তাহলে যখনই তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্বটা বের করতে যাবা, এই বিন্দুটা কিন্তু এই পাশে আসবে। আমি আবারও বলতেছি, খেয়াল করো, বিন্দুটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। যখন তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্বটা বের করতে চাবা, এই বিন্দুটা এইখানে আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আমি এক্স অক্ষের সাপেক্ষে বের করতে যাব, তখন কিন্তু এই বিন্দুটা এই পাশে আসবে। এবং খেয়াল রাখবা এই -1 4 এই বিন্দু দুটো কিন্তু আসলে সেম থাকবে। আমি আবারও বলতেছি, ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে চাইলে এই বিন্দুটা এই পাশে আসবে। আচ্ছা, তাহলে আমরা আগে বের করে নিই। ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে চাইলে এটা যখন এই পাশে আসবে, এটার স্থানাঙ্ক আসলে কত হবে? এই -1 4, এই মানগুলা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না। বাস আমার খেয়াল করো, এই অক্ষে প্রথম কোয়াড্রেন্টে কিন্তু আমার দুইটা ভ্যালুই কি? পজিটিভ। আমার এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ। তো খেয়াল করো, এখানে -1 4 থাকলে এখানে কত হবে? এখানে হবে 1 4। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব কিন্তু আমরা পেয়ে গিয়েছি। কত বলো? 1 4। ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্বটা হচ্ছে 1 4। আমরা কি বুঝতে পেরেছি? যদি আমরা বুঝতে পারি, তোমরা এবার সবাই অ্যান্সার করো যে এটা এই -1 4 বিন্দুটা এক্স অক্ষের সাপেক্ষে কত হবে? -1 4টার বিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কত হবে? তোমরা এটা একটু ক্লাসে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি ওয়েট করতেছি তোমাদের কমেন্টের জন্য। বাই দ্য মিন টাইম তোমরা শেয়ার করো।
ক্লাস। আচ্ছা দেখো আমি একটু দেখে নিই কমেন্টগুলো কে কে কি লিখলা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব এখন আমরা বের করতে বলতেছিলাম, খেয়াল করো আমরা দেখি কতজন কি লিখছে। হ্যাঁ হ্যাঁ হাবিবুল্লাহ -1 -4। আচ্ছা আচ্ছা মঞ্জুরুল আলম অনেকে লিখেছে, মিথিয়া -1 -4, মুরাদ, মুস্তাকিম, হাসান মাহমুদ, মামুন, ট্রুথফুল বয়, মানিক, ঠিক আছে। অনেকে অনেকে ট্রুথফুল বয় মানিক, তুমি লাস্টের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করেছিলে, থ্যাংক ইউ এত মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করার জন্য। এবং আমরা আশা করবো তোমরা সামনের যে ক্লাসগুলো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো ক্লাসে তোমরা আমাদের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে, থ্যাংক ইউ। এবং দেখো সবাই কিন্তু সঠিক আনসার দিয়েছে, তার মানে কি আমরা আসলে ক্লাসে কিন্তু বুঝতেছি, আমাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে, আমি বুঝাতে পারতেছি তোমাদেরকে। তো দেখো এখানে খেয়াল করো, এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা বের করতে যাচ্ছিলাম, এটা কিন্তু আসলে এটার থার্ড কোয়াড্রেন্টে করতে, এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন থার্ড কোয়াড্রেন্টে কিন্তু দুইটা স্থানাঙ্কই হচ্ছে আমার নেগেটিভ, এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। তাহলে এটা যদি এই পাশে আসে এটার স্থানাঙ্ক হবে -1 -4। এবং আমি খুব খুশি যে তোমরা আসলে সবাই পার্টিসিপেট করতেছো, তোমরা সবাই অ্যানসার করতে পারতেছো, এটা কিন্তু আসলে একটা কি বলবো ভালো জিনিস যে তোমরা আসলে সবাই অঙ্কগুলো বুঝতে পারতেছো। আসো এবার আমরা আরেকটা বিন্দু করি, আরেকটা বিন্দুকে পর আমরা আস্তে আস্তে ডিপ ক্লাসে চলে যাব। এবং পরবর্তীতে যারা অ্যানসার করেছে, হ্যাঁ এই যে শোভন আরো অনেকে, তো যারা অ্যানসার করতেছে তাদের জন্য আমরা পরে কমেন্টগুলো পড়বো, বাট এই বাই দ্য মিন টাইম তোমরা একটু খেয়াল করো, আমরা আরেকটা বিন্দু নেই, সে আমরা 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 এই বিন্দুটাকে বাদ দিয়ে আমরা ধরি এইখানে একটা বিন্দু, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স এবং ওয়াই দুইটার ভ্যালু কি আসে, নেগেটিভ আসে। তো বন্ধুরা খেয়াল করো, এই কোয়াড্রেন্টে ধরো আমরা একটা বিন্দু ধরলাম -4 -3, থার্ড কোয়াড্রেন্টে একটা বিন্দু ধরলাম আমরা -4 -3। তো বন্ধুরা তোমাদেরকে বলতে হবে এই বিন্দুটার এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব কত আসে, এই বিন্দুটার ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্ব কত আসে, ঠিক আছে। আমি একটাও বলছি না, আচ্ছা আমি একটু হেল্প করি। এক্স অক্ষের সাপেক্ষে যখন বিম্ব বলে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থাকলে এই বিন্দুটা যদি এখানে থাকে এটা এই পাশে চলে যাবে, আর এটা হচ্ছে আমার এখানে ওয়াই অক্ষ, তো বিন্দুটা যদি এখানে থাকে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে এই পাশে চলে আসবে। তো তোমাদের কাজ হচ্ছে বিন্দুটাকে বলতে পারা। ফার্স্টে সবাই দেখো এক্স অক্ষের সাপেক্ষে বিম্বটা আসলে কত দাঁড়ায়, -4 -3 এক্স অক্ষের সাপেক্ষে। রাব্বি ভুইয়া তুমি আসলে প্রথম সঠিক অ্যানসারটা দিয়েছো, আনিকা চৌধুরী, সাজিদ, জাকারিয়া, রাব্বি, তোমাদের অ্যানসারটা আসলে টোটালি সঠিক হয়েছে, যে এক্স অক্ষের সাপেক্ষে আমার এই বিন্দুটার বিম্ব আসলে এখানে হবে, এবং যেটা হবে -4 3। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে বিম্ব দাঁড়াচ্ছে কত, -4 3। আচ্ছা এবার যদি আমি বের করতে চাই ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে বিম্বটি কত আসে আমরা একটু আবার দেখি। আচ্ছা ওয়াই অক্ষের সাপেক্ষে, হ্যাঁ আয়মান সাদিক অ্যান্সার করেছে -1 -4, না আয়মান সাদিক এটা তো হয় নাই। আচ্ছা এরপর হচ্ছে ইরহামুল ইসলাম প্রাঞ্জল 4 -3, মালিহা রাইসা 4 -3 4 -3, অনেকে ভুল শুদ্ধ মিলিয়ে অ্যান্সার করছো। আসলে শুদ্ধটা কি হবে খেয়াল করো, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন হবে তখন এই বিন্দুটা কিন্তু এই পাশে হবে, তখন এটার স্থানাঙ্ক এই পাশে গেলে এই পয়েন্টটা হবে হচ্ছে আসলে 4 আর -3, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে বিম্বটা হবে আসলে 4 -3। আমরা কিন্তু আজকে ক্লাসে আমাদের আয়মান ভাইয়াকেও সাথে পাচ্ছি, এবং তোমরা দেখছো আয়মান ভাইও কিন্তু অনেক শুদ্ধ ভুল মিলিয়ে অ্যান্সার করতেছে। তো যাই হোক না কেন, আমরা আশা রাখবো আয়মান ভাই আমাদের ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরাও কিন্তু আয়মান ভাইয়ের মতো মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখো, এবং অবশ্যই শেয়ার করো, এবং লিখে জানো তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে। তো আমরা কি শিখলাম, আমরা কিন্তু অক্ষের সাপেক্ষে এখন যে কোনো কোয়াড্রেন্টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তোমার যে কোনো কোয়াড্রেন্টে বিন্দু দেওয়া থাকুক না কেন, তুমি কিন্তু এখন অলরেডি শিখে ফেলেছো কিভাবে অক্ষের সাপেক্ষে বিম্বের স্থানাঙ্ক বের করতে হয়। ওকে আচ্ছা, তো আমরা এবার শিখবো হচ্ছে একটা ফার্স্ট আমরা যেটা শিখবো, একটা রেখার সাপেক্ষে কিভাবে বিম্ব বের করতে হয়, যে কোনো একটা রেখার সাপেক্ষে। একটু দেখো, টাইটেল দাও রেখার সাপেক্ষে বিম্ব। আচ্ছা
তো ধরো বন্ধু, তোমাদেরকে একটা জিনিস বলি, এই জিনিসটা শুধুমাত্র এই বিন্দু দিয়েই এই রেখার সাপেক্ষেই আসে। একটা পার্টিকুলার রেখা আছে, যে রেখাটার নাম হচ্ছে y ইকুয়াল টু এক্স। কি নাম? y ইকুয়াল টু এক্স। বন্ধুরা একটু খেয়াল করো, ধরে নাও এটা মূল বিন্দুগামী, ঠিক আছে, যে এই রেখাটা হচ্ছে আমার y ইকুয়াল টু এক্স রেখা, ও 0 0 বিন্দু, ঠিক আছে। আচ্ছা, ও হচ্ছে মূল বিন্দু, y ইকুয়াল টু আমার এক্স রেখা। এবার তোমার কাজটি হচ্ছে এইটা সম্পর্কে একটু জানা। এই y ইকুয়াল এক্স রেখা হচ্ছে এমন একটি রেখা যার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুটা জাস্ট অপোজিট হয়ে যায়। অপোজিট মানে কি? সে কোন একটা বিন্দু হচ্ছে 4 3, তাহলে সেই রেখাটি, সেই বিন্দুটির প্রতিবিম্ব বিন্দু এই y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে হয়ে যাবে 3 4। 4 3 থাকলে 3 4, সে -8 5 আছে, তাহলে কত হবে? 5 আর -8। তো দেখো, মনে রাখা লাগবে y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু কি লেখা যায়? উল্টে যায়। উল্টে যায়। এখন এই উল্টে যায় মিনিংটা আসলে কি একটু দেখো। উল্টে যায় মিনিংটা আসলে হচ্ছে যে যদি আমার বিন্দুটা থাকে 4 3 এবং আমার মাঝখানে যদি ওই রেখাটা থাকে y ইকুয়াল টু x, সেটা হয়ে যাবে 3 4। আমরা কি বুঝাতে পেরেছি? y যদি 4 3 থাকে তাহলে y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে, মনে রাখা লাগবে যে কোনো রেখা কিন্তু না, শুধু এবং শুধুমাত্র y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে থাকলে এই বিন্দুটা জাস্ট উল্টে যাবে। 4 3 থাকলে 3 4। তো বন্ধুরা, তোমাদের কাছে এবার সবচেয়ে সহজ একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা বলি যে একটা বিন্দু নেই, সে 5, -10, 5 আর -10, দেখি এই 5 আর -10 বিন্দুটা, আমাকে বলো দেখি এই বিন্দুটা y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে প্রতিবিম্বটা কত হবে, এবং দেখি আমাদের আয়মান ভাইকে সঠিক অ্যান্সার দিতে পারে কিনা। ঠিক আছে, দেখা যাক। তো খেয়াল করো এখানে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আয়মান ভাই কিন্তু পরে সঠিক অ্যান্সার দিয়েছিল, -43 কেটে সে কিন্তু লিখেছিল আসলে 4 আর -3। যাক, ভেরি গুড। আচ্ছা, তো খেয়াল করো 5 আর -10 এর প্রতিবিম্ব, -10 এর প্রতিবিম্ব, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, 5 আর -10 এটা প্রতিবিম্ব অনেকেই লিখেছে, -10 আর 5, একজন লিখেছে মিথিয়া, মুরাদ, শান্ত, তো ট্রুথফুল বয় মানিক, থ্যাংক ইউ, শোভন। তো দেখা যাচ্ছে সবাই অ্যান্সার করেছে হচ্ছে -10 আর হচ্ছে 5। তো খেয়াল করো বন্ধু, আসলে সত্যি এটার প্রতিবিম্ব বিন্দুটা হবে হচ্ছে -10 আর হচ্ছে 5। -10 আর 5 হবে আমার এই y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে 5 -10 এর প্রতিবিম্ব বিন্দু। ও আমরা আশা রাখি তোমরা রেখার সাপেক্ষে বিন্দুর যে কনসেপ্টটা সেটা টোটালি বুঝতে পেরেছো। এবং দেখো, কনসেপ্টটা কিন্তু আসলে কঠিন কিছু না, সহজ, একেবারেই সহজ একটা পার্ট। আচ্ছা, এবার যাও, এবার আমরা পরের যে পার্টটা দেখব সেটা হচ্ছে সরল রেখার মৌলিক এবং বেসিক কিছু জিনিস। আচ্ছা, আমরা দেখা শুরু করি, আসো। তো সরল রেখা, তো যতটুকু সরল, আমাদের 9 10 সরল রেখা সম্পর্কে আমরা আসলে অনেক দূরই পড়েছি, ঠিক আছে। তো সরল রেখাকে সরল বললেও সরল রেখা আসলে এতটুকু সরল কিন্তু নয়, এর মধ্যে অনেক খুঁটিনাটি জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে খুব ভালো করে দেখা লাগবে। তো প্রথম যে কাজটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে সরল রেখা আঁকার সহজ পদ্ধতি। একেবারে একটা সহজ সিম্পল ইকুয়েশন দিয়ে সরল রেখাকে আঁকা যায়। তো তোমাকে আগে শিখে নেওয়া লাগবে সরল রেখা আঁকার জন্য যে কোনো একটা সরল রেখা সে আসলে কোন কোন বিন্দুতে আমার অক্ষগুলোকে ছেদ করে। সি, আমরা একটু দেখি। ধরো সরল রেখার একটা সাধারণ সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। বন্ধুরা একটু দেখো, এই হচ্ছে সেই সমীকরণ, যখনই তুমি কোনো একটা সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করতে পারবা যে x/a + y/b = 1, তখনই কিন্তু আমরা সেই সরলরেখাটাকে আঁকতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো সরলরেখাটাকে কিভাবে আঁকবো আমরা, একটু দেখো এখানে
এই সরল রেখাটা x অক্ষকে ছেদ করে a0 বিন্দুতে, মনে রাখা লাগবে। এবং এই সরল রেখাটা y অক্ষকে ছেদ করে 0b বিন্দুতে। ওকে, x অক্ষকে ছেদ করে a0, দেখো x এর নিচে a আছে এজন্য a0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে y এর নিচে b আছে এজন্য হচ্ছে 0b বিন্দুতে। x অক্ষকে a0, y অক্ষকে হচ্ছে 0b বিন্দুতে ছেদ করে। তো বন্ধুরা তখন যদি আমরা গ্রাফিক্যালি আঁকতে যাই এরকম একটা কিছু আমরা পাবো। x অক্ষ মূল বিন্দু ও, এটা হচ্ছে y অক্ষ, সে এই বিন্দুটা হচ্ছে আমার a0 এবং এই যে এই বিন্দুটা হচ্ছে 0b। তো বন্ধুরা খেয়াল করো, এরকম ফরম্যাটে যদি থাকে সেই সরল রেখাটা x অক্ষকে ছেদ করে a0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0b বিন্দুতে। তোমাকে মনে রাখা লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য আমার সমীকরণের ডান পাশে থাকা লাগবে হচ্ছে 1। খুব ভালো করে খেয়াল করো বন্ধুরা, এই সমীকরণটা অ্যাপ্লাই করার জন্য মানে এইভাবে সরল রেখা আঁকার জন্য তোমাকে সমীকরণের ডান পাশে 1 থাকা লাগবে এবং x আর y এর সহগ অলওয়েজ 1 থাকা লাগবে। 1 ছাড়া অন্য কিছু থাকলে কিন্তু হবে না। তো আমরা একটা ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করি। যে কোনো কিছু ভাইয়া শুধু থিওরি পড়লে আসলে আমাদের আয়ত্ত হয় না, আমার নিজেরও হইতো না আমি যখন তোমাদের মধ্যে ছিলাম। তো আমরা সবসময় কি ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন, ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল চাই যার মাধ্যমে আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, তাহলেই কিন্তু অঙ্কগুলো সহজ হয়ে যায়। আরেকটা কথা, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, তোমরা আবারও শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে জানাও যে আমরা এখানে আসলে ম্যাথ নিয়ে কিছু একটা করতেছি, পড়াশোনা করতেছি যতটুকু পারতেছি। দেখো তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি, সে কোন একটা এক্সাম্পলটা হচ্ছে এরকম 4x - 3y = 12। দেখো বন্ধুরা 4x - 3y = 12। তো আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি। তাহলে সমীকরণের আমাদের 1 নম্বর শর্ত কি ছিল? x আর y এর সহগ হতে হবে হচ্ছে 1 এবং সমীকরণের ডান পাশে অবশ্যই 1 থাকা লাগবে। তো এখানে আমার সমীকরণের ডান পাশে রয়ে গেছে 12, তাহলে আমরা সবগুলোকে 12 দিয়ে ভাগ করি। 4x/12 - 3y/12 = 1। আমরা সমীকরণের বাম এবং ডান পাশ উভয় পাশকে 12 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, তাহলে এই সমীকরণটি দাঁড়ায় এরকম x/3 - y/4 = 1। এটাকে লেখা যায় এইভাবে x/3 + y/-4 = 1। তো বন্ধুরা দেখো টেকনিক্যালি আমাদের এই সমীকরণের এখানে কিন্তু কি ছিল? প্লাস ছিল, আমাদের এখানে কিন্তু মাইনাস ছিল। তোমরা কি খেয়াল করেছো? আমি টেকনিক্যালি মাইনাসটাকে এখানে প্লাস দিয়ে -4 লিখেছি। তার মানে আসলে কি, এটা x অক্ষকে ছেদ করে কত বিন্দুতে? 30 বিন্দুতে। আমি x অক্ষের ছেদবিন্দুটা কিন্তু পেয়ে গিয়েছি, সেই x অক্ষকে ছেদ করে 30 বিন্দুতে। এবার তোমরা কমেন্টে লিখে জানাও যে সেটি y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। দেখো ফার্স্ট কাজ ছিল আমাদের হচ্ছে এই ফর্মে নিয়ে আসা, এই যে x/a y/b = 1 এই ফর্মে আনার পর এরপর আমরা খেয়াল করব সেটি x এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। তো বাই দ্য মিন টাইম আমরা এরকম বানানোর পর দেখলাম x এর নিচে 3 রয়েছে, তাহলে x অক্ষকে ছেদ করে 30 বিন্দুতে। এবার আমরা দেখি সেটি y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। মাহমুদুল হাসান তন্ময়, থ্যাংক ইউ, সে লিখেছে 0, -4 বিন্দুতে। মুরাদ মুস্তাকিম, নাহিন আলামিন, সজীব সরকার, শোভন, হাবিবুল্লাহ, হিমেল, তোমরা সবাই হ্যাঁ হিমেল সঠিক অ্যান্সার দিয়েছো। মিথিয়া তোমার অ্যান্সারও সঠিক, কিন্তু মাঝখানে আনিকা চৌধুরী তুমি লিখেছো হচ্ছে -40 বিন্দুতে। না আপু, এটা -40 না, খেয়াল করো এটা y অক্ষের নিচে রয়েছে, সুতরাং এটি অবশ্যই y অক্ষকে ছেদ করবে হচ্ছে 0, -4 বিন্দুতে। আয়মান সাদিক 0, -4 বিন্দুতে। আমার মনে হচ্ছে আয়মান ভাই আমাদের সাথে অঙ্ক শিখে ফেলছে, যাক সেটা ওর জন্য অনেক ভালো একটা কাজ। তো খেয়াল করো x অক্ষকে হচ্ছে 30, y অক্ষকে হচ্ছে 0, -4। তো বন্ধুরা আমরা সরলরেখা ভাবলি সবসময় ভাবি, যেটা আমি ভাবতাম, আসলে তোমরা ভাবো কিনা আমি জানি না, যে সরলরেখা থাকলে সবসময় সেটা থাকে হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে। এই সমীকরণটি কি ফার্স্ট কোয়াড্রেন্টে হবে? খেয়াল করো 30 বিন্দুটা কিন্তু হচ্ছে এখানে
এবং 0,-4 বিন্দুটা কিন্তু এখানে, তাহলে সরলরেখাটা কিন্তু অনেকটা এই টাইপের হবে, x ও y। এই বিন্দুটা হচ্ছে 30 এবং এই বিন্দুটা এটা হচ্ছে 0,-4। তো সরলরেখাটা কিন্তু অনেকটা এই টাইপের কিছু একটা হবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা যাক, তো খেয়াল করো, আমরা এখানে থিওরি লিখলাম এবং এই থিওরির একটা অ্যাপ্লিকেশন এই পাশে দেখলাম। আচ্ছা, এবার আমরা অনেক সুন্দর একটা জিনিস সম্পর্কে জানবো যেটা ম্যাথমেটিক্সে অনেক বেশি কাজে লাগে, যেটার নাম হচ্ছে ঢাল। কি নাম? ঢাল। বর্ম, যেমন আমরা যুদ্ধের সময় সেনাপতি বা সৈন্যরা কি বর্ম ইউজ করতো না ঢাল হিসেবে, সে ঢাল। আমরা এবার শিখবো হচ্ছে সরল রেখার ঢাল সম্পর্কে, সৈন্যদের ঢাল না, সরল রেখার ঢাল। আচ্ছা আসো দেখি, খেয়াল করো এখানে জিনিসটা আসলে কি রকম দাঁড়ায়, প্রথমে একটু বলে নিই। আচ্ছা, যে কোনো কিছু, যে কোনো সরল রেখারই ঢাল থাকবে, এবং ঢাল বেসিক্যালি আসলে কি মিন করে, আমরা কিন্তু একেবারে প্রথম ক্লাসের প্রথম দিনে ত্রিকোণমিতির সূত্রগুলো শিখেছিলাম। তোদের নিশ্চয়ই মনে আছে টেরা লম্বা ভূত। তোদের কি মনে আছে টেরা লম্বা ভূত কি ছিল? ট্যান থিটা। টেরা লম্বা ভূত ছিল এরকম যে টেরা লম্বা ভূত, বিভৎস একটা চেহারা, একে তো সে টেরা, এরপর হচ্ছে লম্বা এবং সে হচ্ছে ভূত। তো খেয়াল করো, আসলে আমরা এটাকে টেকনিক্যালি মনে রাখার জন্য ইউজ করতাম tan থিটা ইকুয়াল টু লম্বাতে হচ্ছে লম্ব এবং ভূতে হচ্ছে ভূমি। তো খেয়াল করো, টেরা লম্বা ভূত আসলে tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, তাহলে এর সাথে ঢালের সম্পর্ক কি? বন্ধুরা, আমরা নতুন যে টপিকসটা শিখছি ঢাল, সেটা আসলে আর কিছুই না, এই tan থিটা। তাহলে কোন একটা সরল রেখার, খেয়াল রাখবা, লম্ব এবং ভূমি, সরল রেখার আবার লম্ব ভূমি কিভাবে হয় আমরা শিখবো সামনের ক্লাসে, বা আজকে শিখবো আমরা অনেকটুকু। তো এই লম্ব আর ভূমির মধ্যে যে সম্পর্ক, সেটাকে আসলে আমরা কি বলি? ঢাল বলি। ভূমি, যে কোনো সরল রেখা লম্ব আর ভূমির যে অনুপাতটা, সেটাকে আসলে আমরা কি বলি? ঢাল বলি। যেমন ধরো দুটা বিন্দুরও কিন্তু কি হয় বলো? ঢাল হয়, যে কোনো দুটা বিন্দু। সে আমরা একটা কাজ করি, আমরা আগে বিন্দুর ঢাল শিখি। আচ্ছা, সে এক বিন্দুর ঢাল। তো দেখো, ধরো তোমাকে বললো 4 আর -3 বিন্দুর ঢাল কত? তো ঢাল আমরা কি জানি, x অক্ষ হচ্ছে আমার ভুজ, y অক্ষ হচ্ছে আমার কোটি। তাহলে এখানে কি লেখা? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বে কে যাবে, ভুজ নাকি কোটি? অবশ্যই কোটি যাবে। তাহলে দেখো 4 - 3 বিন্দুর ঢাল আসলে হবে -3 3 ডিভাইডেড বাই 4। এবার যদি আমি দুইটা বিন্দু দেই, 4, -3 আর ধরো এবং 5, 6, এই দুই বিন্দুর ঢাল কিভাবে বের করব আমরা? খেয়াল করো, আগে ছিল 4, -3 বিন্দুর ঢাল। তো 4 আর -3 থাকলে সেক্ষেত্রে আমরা কি করলাম? লম্ব বাই ভূমি লিখেছি। লম্ব হচ্ছে আমাদের ভুজ আর ভূমি হচ্ছে আমাদের কি বলো? কোটি। তো বন্ধুরা, এক্ষেত্রে খেয়াল করো, দুইটা বিন্দু দেওয়া, 4 আর -3, 5 আর 6। তাহলে এক্ষেত্রে কিন্তু কঠিন কোনো কিছু না। এক্ষেত্রে যে সূত্রটা, সেটা হচ্ছে আসলে এরকম, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। উপরে y এর বিন্দু, y মানে কি? কোটি, কোটিগুলার বিয়োগফল, নিচে হচ্ছে ভুজগুলার বিয়োগফল। তো তোমরা এই অঙ্কটা আমি আর করব না, তোমরা এই দুই বিন্দুর মধ্যকার ঢালটা বের করে আমাকে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, সবার জন্য চ্যালেঞ্জ। দেখা যাক যে আমরা দুইটা বিন্দু দেয়া থাকলে এই দুইটা বিন্দুর ঢাল কি বের করতে পারি কি পারি না। আচ্ছা আচ্ছা, তো খেয়াল করো, এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, অনেকে লিখেছে হ্যাঁ 3/4। আচ্ছা, এরপর খেয়াল করো 9, সজীব সরকার লিখেছে 9, অনেকে লিখেছে 1/9, মোহিত আহমেদ হাসান শান্ত, তুমি আরেকটা সূত্র লিখেছো। লতার অনেক ভুল অঙ্ক, লতার ভুলে কাটা গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, নাফিস শাহিদুল্লাহ শাহী, ভাইয়া আই ওয়ান্ট টু নো অ্যাবাউট শ্রোডিঞ্জার ওয়েভলেন্থ ইকুয়েশন ক্লিয়ারলি।
সরি নাফিস ভাইয়া, এই ক্লাসটা হচ্ছে একটা ম্যাথ ক্লাস। তোমরা হয়তো আমাদের যে ফিজিক্স ইনস্ট্রাক্টর তার কাছ থেকে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সম্পর্কে জানতে পারবা, এবং শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কিন্তু আসলে কেমিস্ট্রিতেও আছে। ওকে, আচ্ছা, তো দেখো এই দুই বিন্দুর মধ্যকার ঢাল আসলে কিভাবে বের করে। y1 মাইনাস y2, এখানে -3 এখানে 6, তাহলে -3 -6, এখানে 4 এখানে 5, তাহলে 4 5, তাহলে উপরে -9 নিচে -1, দ্যাট উইল গিভ ইউ 9। তাহলে শুদ্ধ অ্যানসারটা হচ্ছে আসলে 9। এবং আমরা দেখি এখানে অনেক বন্ধু আমাদেরকে 9 অ্যানসার দিয়েছে। মিম, অঙ্কন, সজীব, প্রাঞ্জল, মিথিয়া। 9/2 না, 9 হবে, ঠিক আছে, পরে কারেক্ট করেছে। অনেকেই শুদ্ধ অ্যানসার দিয়েছে 9। নবিতা, চার্মিং বয় নবিতা, আচ্ছা যাই হোক, নবিতা হয়তো একটা কার্টুনের চরিত্রের নাম। তো যাই হোক, শুদ্ধ অ্যানসারটা হচ্ছে 9। উপরে y এর দুইটার বিয়োগফল, নিচে হচ্ছে x এর দুইটা মানের বিয়োগফল। তাহলে আমরা কিন্তু অলরেডি জানি আসলে ঢাল কিভাবে বের করে। বিন্দুর ঢাল, এক বিন্দুর ঢাল, দুই বিন্দুর ঢাল। এবার আমরা আজকে লাস্ট যে টপিকসটা দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ করব, সেটার নাম হচ্ছে সরল রেখার ঢাল। কিসের ঢাল? সরল রেখার ঢাল। বন্ধুরা খেয়াল করো, সরল রেখার ঢাল থিওরি আমি বোঝাবো, ম্যাথ তোমরা করবা। থিওরি আমি দেখাচ্ছি, খেয়াল করো সরল রেখার ঢালটা আসলে কিভাবে বের করে। তো দেখো, সরল রেখার ঢাল বের করার জন্য যে সূত্রটা আমরা আসলে অ্যাপ্লাই করব, একটু দেখো, এটা হচ্ছে সরল রেখার ঢাল। আচ্ছা, তো সরল রেখা, এটার সমীকরণ হচ্ছে আসলে এরকম, y = mx + c। মনে রাখবা এই m কে এই m এর নাম হচ্ছে আসলে ঢাল, এবং এই c হচ্ছে ছেদক। খেয়াল রাখো এখানে y = mx + c, y = mx + c যদি থাকে, এখানে এই m টাকে বলবো আমরা ঢাল। তাহলে ঢাল বের করার একটা কমন ওয়ে হচ্ছে y কে বাম পাশে একা রাখবা। যে কোনো সমীকরণে y কে যদি বাম পাশে একা রাখা হয়, ডান পাশে x এর সহগটা হচ্ছে আমার ঢাল। আমি আবারও বলতেছি, y কে যদি আমরা বাম পাশে একা রাখি, ডান পাশে x এর সহগটা হচ্ছে আমার ঢাল। তো খেয়াল করো একটা ইকুয়েশন, সে 4x + 5y = 25, 4x + 5y = 25। তো আমার কি করা লাগবে? আমার y কে বাম পাশে একা রাখা লাগবে। তো আমরা এটাকে লিখতে পারি এরকম, 5y = -4x + 25, 4x ওই পাশে গেলে -4x চলে আসবে, এবং y কে আমার একা রাখা লাগবে। তাহলে y এর সহগটা কত? এখানে y এর সহগ হচ্ছে 5। তাহলে আমরা সবগুলোকে 5 দিয়ে ভাগ করি, -4/5 * x প্লাস হচ্ছে 5। তো বন্ধুরা সবাই একটু ভালো করে দেখো, এখানে y = mx + c, এখানে y একা, এখানে y একা, এখানে x এর সহগ m, এখানে x এর সহগ হচ্ছে আমার -4/5। তাহলে আমার এখানে ঢাল কত বলো? আমার এখানে ঢাল m এর মান হচ্ছে -4/5। আমরা কিন্তু ঢাল বের করা শিখে ফেললাম। কিভাবে? y কে বাম পাশে একা রাখবো, ডান পাশে একা রাখবো মানে হচ্ছে y এর সহগ হবে 1, এবং ডান পাশে তখন x এর যে সহগটা হবে, সেই x এর সহগটাই হচ্ছে আমার ঢাল। তো আমি কি একা করবো একটা ম্যাথ? না, অবশ্যই তোমাদের জন্য একটা ম্যাথ দিব। সেই ম্যাথটা হচ্ছে এরকম, তোমরা করে জানাও দেখি, যে সে 5x - 2y = 30, 5x - 2y = 30। বন্ধুরা তোমরা এই ইকুয়েশনটার জন্য আমাকে ঢাল বের করো। আমাকে ঢাল বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমাদের এই ইকুয়েশনটার জন্য ঢাল কত আসবে। 5x - 2y = 30। এবং খেয়াল করো, তোমাদেরকে একটু গাইড করি, এই সমীকরণ আকারে এটাকে প্রকাশ করো। y কে বাম পাশে এনে একা রাখবা, একা যদি থাকে y বাম পাশে, ডান পাশে x এর সহগটাই কি হবে? ঢাল হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি, হ্যাঁ আচ্ছা খেয়াল করি এখানে কি লিখেছে। হ্যাঁ 5/2, অনেকেই অ্যান্সার করেছে এখানে 5/2। হ্যাঁ, আসলে শুদ্ধ অ্যান্সার আসলে কি 5/2 না -5/2? আমরা একটু দেখি করে, ঠিক আছে? তো দেখি এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াবে হচ্ছে
2y equal to 5x minus 30, that means y equal to 5/2 into x minus 15। তাহলে y বাম পাশে একা থাকলে ডান পাশে x এর সহগটা হচ্ছে 5/2, তাহলে শুদ্ধ অ্যান্সার আসলে হবে হচ্ছে 5/2। তো বন্ধুরা খেয়াল করো এখানে কারা কারা শুদ্ধ অ্যান্সার করেছে। হ্যাঁ আয়মান ভাইয়া 5/2, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। নবিতা, আদনান, এরপর হচ্ছে হোসাইন, শাহি, হাবিবুল্লাহ, শাহরিয়ার, অনেকেই শুদ্ধ অ্যান্সার করেছো। আনিকা তোমার অ্যান্সারটি আপু এবারও ভুল হয়েছে, এটা আসলে 5/2 মাইনাস 5/2 না, ঠিক আছে। তো যারা শুদ্ধ অ্যান্সার করেছো তাদের সবাইকে অনেক বেশি কংগ্রেটস, তোমরা আসলে বুঝতে পেরেছো জিনিসটা। আয়মান তোমাকেও কংগ্রেটস। আচ্ছা যাক, এবার শোনো ভাইয়া, সময়ের তো আসলে অনেক বেশি বেজে গেছে অলরেডি। আজকে আমাদের ক্লাসটা একটু বিভিন্ন টেকনিক্যাল কারণে আমাদের নিতে দেরি হওয়াতে আজকে আমরা যতটুকু পেরেছি তোমরা হয়তো ততটুকুই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমাদের সামনের যে ক্লাসগুলো তো সেগুলোতে এই রিলেটেড টপিকসগুলো আরো ব্রিফলি আমরা এক্সপ্লেন করার ট্রাই করব। তোমরা 10 মিনিট স্কুলের সাথে সব সময় ছিলে, এখনো থাকবে, এবং যখনই আমাদের ক্লাসগুলো হোক না কেন, সেটা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমাদের অ্যামেজিং সব ইনস্ট্রাক্টর আছে এবং তারা খুবই ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করে তোমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য। আমাদের 10 মিনিটস স্কুলের ক্লাস সারা বাংলাদেশ দেখে। তো দেখো তোমরাও আমাদের প্ল্যাটফর্মে আসবা, তোমাদের বন্ধুদেরকে জানাবা এবং আমাদের ক্লাসগুলোকে খুব বেশি কমেন্ট শেয়ার করবা, বিশেষ করে শেয়ার করবা। আমরা সবাই যেন একসাথে ভালো করতে পারি। শুধু নিজে ভালো করাতে কিন্তু আসলে খুব বেশি উন্নতি নাই, ঠিক আছে, খেয়াল রাখো। আর যাওয়ার আগে দিয়ে ছোট্ট একটা উপদেশ, তোমরা অবশ্যই তোমাদের মা বাবার কথা শুনবা আর দেশটাকে ভালোবাসবা। বাংলাদেশ, এখানে আমি প্রত্যেকটা ক্লাসে শেষে বলি, আমাদের এখানে দেশে হয়তো আমাদের অনেক ট্রাফিক জ্যাম আছে, অনেক ধুলাবালি, এই সমস্যা সেই সমস্যা, যত সমস্যাই হোক, আমাদের দেশ বাংলাদেশ, এই কথাগুলো কিন্তু বলার মধ্যে কিন্তু মনের থেকে একটা প্রেরণা আসে। তো আমরা যে জিনিসটাকে আমার বলতে পারি সেই জিনিসটার প্রতি কিন্তু আমাদের টান, মায়া, মমতা, ভালোবাসা এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি দায়িত্ববোধ অনেক বেশি থাকে। তো বন্ধুরা, তোমরা দেশকে ভালোবাসো, আব্বু আম্মুর কথা শুনো। সবার জন্য অনেক শুভকামনা, এবং অবশ্যই আমাদের নেক্সট যে ম্যাথ লাইভ ক্লাসটা হবে সেখানে সবাই আগে থেকে রেডি থাকবা, এবং আমরা ইনশাআল্লাহ সরলরেখা সম্পর্কে বিস্তারিত পড়বো। আমরা অনেক ক্যালকুলেশন, অনেক ম্যাথস দেখবো, অনেক থিওরি পড়বো। তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো করবা। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, ধন্যবাদ।